নমস্কার, শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে। আমি পাপিয়া। এসআইআর অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়ায় হেনস্থার অভিযোগ উঠল উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় হয়রানির ছবিটা একেবারে স্পষ্ট হলো। দিকে দিকে যেভাবে মানুষ প্রতিবাদ জানালেন, প্রথমে ফারাক্কা, তারপর চাকুলিয়া, ভাঙা হলো গান্ধী মূর্তি। আর এখানেই প্রশ্ন উঠছে, কি করছিল পুলিশ? অন্যদিকে এসআইআর আবহে ফর্ম 7 ঘিরে রাজনৈতিক আচ্চাকচিও চরমে পৌঁছেছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে এসআইআর হয়রানি নিয়ে একেবারে উত্তর থেকে দক্ষিণ যেভাবে মানুষকে হয়রানির মধ্যে পড়তে হলো, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। সমুদ্রগড়, মাটিয়া, ডায়মন্ড হারবার, দিনহাটা, জয়নগরের ছবিটা দেখুন। আমডাঙ্গার ছবিও রেখেছি আপনাদের সামনে। দিকে দিকে এসআইআর শুনানিতে হয়রানির নামে প্রতিবাদ। যে টুকরো টুকরো করে ছবি আপনাদের সামনে রেখেছিলাম, এবার একেবারে বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। এসআইআর এর হিয়ারিং ঘিরে কিভাবে হেনস্থার অভিযোগ উঠেছে জেলায় জেলায়, উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ 24 পরগনা, কোচবিহার থেকে পূর্ব বর্ধমান। দেখুন, মুর্শিদাবাদের ফারাক্কা থেকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এসআইআর শুনানি ঘিরে বেনজির তাণ্ডব দেখা গিয়েছিল দুই জেলায়। আর এবার এসআইআর শুনানি ঘিরে হয়রানির অভিযোগ তুলে জেলায় জেলায় চলল তুমুল বিক্ষোভ। এসআইআর এর নামে হয়রানির অভিযোগে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় পাড়ুলডাঙ্গা রেলগেটে অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। যতদূর যাওয়ার দরকার যাব, যেন কোনো মানুষের এসআইআর নাম করে হয়রানি করা চলবে না। শুক্রবার সকাল 8টা নাগাদ ডাউন হাওড়া কাটোয়া লোকাল ট্রেন আটকে অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরে জিআরপি ও আরপিএফ এর আশ্বাসে অবরোধ ওঠে। পূর্ব বর্ধমানের পাশাপাশি কোচবিহারেও দেখা গেল বিক্ষোভের এই ছবি। দিনহাটার নিগমনগর ঘাটপাড়, বুড়িরহাট ও খাড়ুবাজ এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। উত্তর দিনাজপুরের ইসলামপুরে কার্যত একই ছবি দেখা যায়। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে বিডিও অফিসের মেন গেট আটকেও চলে বিক্ষোভ। ওই জেলারই মাটিয়াতেও ক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার মানুষ। রাস্তার উপর গাছ ফেলে দফায় দফায় চলে বিক্ষোভ। নথি থাকার কারণেও আমাদের যেখানকার বিডিও সাহেব বারবার আমাদের নথি ফেরত দিয়ে আমাদের হেনস্থ করাচ্ছে, এবং নথি ছাত্র থাকা আমাদের দেশের নাগরিক, আমাদের নথি আছে, তার কারণেও আমরা হেনস্থ হবো কেন? একইভাবে হয়রানির অভিযোগে দক্ষিণ 24 পরগনার জয়নগর 2 নম্বর ব্লকের বামুনচক মোড়েও টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকুলতলা থানার পুলিশ। তাদের আশ্বাসে শেষমেশ অবরোধ ওঠে। এবিপি আনন্দ। অর্থাৎ নির্দিষ্ট একটি জায়গায় নয়, কিন্তু জেলায় জেলায় এই এসআইআর শুনানির নামে মানুষজন যেভাবে হেনস্থার মুখে পড়ছেন, তারা যে অভিযোগটা করছেন সেই অভিযোগেই তারা প্রতিবাদ দেখাচ্ছেন দিকে দিকে। শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি, 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সহ শুনানি হচ্ছে, এসআইআর হচ্ছে, কিন্তু কোথাও তো এই ছবি ধরা পড়েনি। যে ছবি আমরা পশ্চিমবঙ্গে দেখছি, একটা নির্দিষ্ট কেন প্রক্রিয়া থাকবে না? শুনানির নামে হেনস্থার অভিযোগ কেন উঠবে? মানুষকে কেন হেনস্থার মুখে পড়তে হবে? না, সবচেয়ে প্রথম হচ্ছে যে 12টা রাজ্যের কথা বলছো, 11টা রাজ্যে কিচ্ছু সেরকম হচ্ছে না। যদি যার কোনো প্রবলেম থাকে তারা নয় ইলেকশন কমিশনে গিয়ে একত্রে গিয়ে কথা বলছে, কি 3-4 জন রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে কথা বলছে, তারা সেই অনুযায়ী হয়তো চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না আমি 11 রাজ্যের কথা বলতে পারবো না। বা যেখানে পছন্দ হচ্ছে না তারা কোর্টে যাচ্ছে। এখানে তো কোনোটাই নয়। এখানে যাদের গায়ে জ্বালা ধরছে, যারা প্র্যাকটিক্যালি কবর থেকে এসে ভোট দেবার প্রক্রিয়াটা চালাচ্ছিল বা অন্যান্য প্রক্রিয়া যারা চালাচ্ছিল, তারা শুধু যে কমপ্লেন করছে তা নয়, তারা গিয়ে ভাঙচুর করছে, সাংবাদিককে পর্যন্ত ছাড়ছে না। তারা এমন এমন কাণ্ড কারখানা করছে, টেবিল ভাঙচুর, তোমরাই দেখাচ্ছ, আগুন জ্বলছে। এটা কিসের জন্য? একটা কনস্টিটিউশনাল প্রসিজার হচ্ছে, সেখানে ইলেকশন কমিশন যেরকম ভাবে বলবে তার প্রমাণ দিতে হবে। না, একদম ঠিক বলেছেন শতরূপাদি। আপনাকে এই জায়গায় আমি সমর্থন করছি। একটা সাংবিধানিক প্রক্রিয়া চলছে, কিন্তু আপনি সাধারণ মানুষকে কাঠগড়ায় তুলছেন। কখনোই আমরা বিক্ষোভ, তাণ্ডব, গুন্ডামিকে সমর্থন করি না, কিন্তু যেভাবে মানুষকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে, একজন অসুস্থ মানুষ শারীরিকভাবে সক্ষম নন, নাকে নল লাগিয়ে তাকে শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে। এই একটু শতরূপাদি, কারণ এই হয়রানির ছবিটা তো ওই যে শুরুতে বললাম যে নির্দিষ্ট কোনো একটা জায়গায় নয়, তো জেলায় জেলায় ধরা পড়ছে। যদি একটা এসওপি থাকতো, যদি নির্দিষ্ট নোটিফিকেশন থাকতো, কখনো অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে, কখনো অ্যাডমিট কার্ড বাতিল বলে দেওয়া হলো। আমি বলছি, এই রাজ্য থেকে প্রথমে যখন জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠক করেছিলেন, প্রচুর অভিযোগ জমা পড়েছিল। তাহলে কেন প্রথম থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা করে এসআইআর প্রক্রিয়ার জন্য নামা হলো না পশ্চিমবঙ্গে?
না, এটা একেবারে স্পেসিফিক প্রশ্নের উত্তর তো ইলেকশন কমিশন দিতে পারবে, কিন্তু তুমি যেহেতু গণেশ কুমারের কথা তুললে, যেরকমভাবে তাকে পার্সোনালি ইনসাল্ট করা হচ্ছে, আর অ্যাট দ্য সেম টাইম মাননীয় রাজ্য সভাপতি, আমাদের মাননীয় রাজ্য সভাপতি বারবার বলছে আপনি আসুন গ্রাউন্ডে এসে দেখুন। সি মুরাগনের মতন লোকজন যারা অবজারভার হিসেবে আসছে, তারা তো কাজই করতে পারছে না, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তারা যেখানে যেখানে যাচ্ছে তাদের হ্যারেস করা হচ্ছে। তো এখানে আমার বক্তব্য খুব খুব ক্লিয়ার, যারা নল পড়ে যাচ্ছে কি যারা প্লাস্টার পড়ে যাচ্ছে, তারা তাহলে তাদের বিএলওকে জানাক, ইলেকশন কমিশন সেটারও প্রভিশন করে দিয়েছে, বিএলওকে জানাক যে আমরা অক্ষম, আমরা শারীরিকভাবে অক্ষম, আমরা পারবো না, তুমি নয় ক্যামেরা নিয়ে এসো, নয় বাড়িতে এসে করে যাও, সেটারও প্রভিশন আছে। কিন্তু করবেও না, তারা কোঅপারেটও করবে না। বাকি তুমি একটা কি অ্যাডমিট কার্ডের কথা বললে, এখানে পুরো পরিষ্কার আমার মনে হচ্ছে, আমি এখনো জানি না, এখনো এটার স্ট্যান্ড ইলেকশন কমিশন ক্লিয়ার করেনি, কিন্তু আমি বিএলএর কাজ করে যেটা বুঝেছি, এই যে যখন তখন অভিষেক ব্যানার্জি বলছে যেভাবে হোক তাদের পেপার ম্যানুফ্যাকচার করে হোক, মানে ম্যানুফ্যাকচার কথাটা বলেনি, কিন্তু যেভাবে হোক কাগজ তাদের প্রোভাইড করুন। এবং আমরা দেখেছি বহু লোকাল জায়গা থেকে বিভিন্ন রকম কাগজ তাদের ম্যানুফ্যাকচার করা হচ্ছে। তাহলে হয়তো ইলেকশন কমিশনের মনে হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জেনারেটেড কোনো ডকুমেন্ট তারা হয়তো মানবে না। মাধ্যমিকের কে গ্যারান্টি দিতে পারবে? হঠাৎ একটা যেটা পুরনো হলুদ হয়ে যাওয়া ক্রিজড একটা ডকুমেন্ট হওয়া উচিত, সে ব্র্যান্ড নিউ ডকুমেন্ট হতে দিয়েছে, বলা যায় না, আমি তো জানি না। শতরূপাদি, আপনি অ্যাডমিট কার্ডের প্রসঙ্গ যখন তুললেন, আমি একদম এই নিয়ে পরবর্তী বক্তার কাছে আসবো, কিন্তু তার আগে ইনফরমেশনটা দিয়ে দিই। সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক এ রাজ্যের, তিনি নির্দিষ্ট করে অভিযোগ জানিয়েছিলেন, আবেদন জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যে অ্যাডমিট কার্ড গ্রহণ করা হোক। 15 দিন সময় লাগলো জানাতে যে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। মুখ্য নির্বাচনী আধিকারিকের যে আবেদন সেটা খারিজ করে দেওয়া হলো। আমি বলছি তাহলে এতদিন যারা অ্যাডমিট কার্ড দিয়েছেন তাদের কি হবে? তাদেরকে হয়রানির মুখে পড়তে হলো না? আমি আসবো বৈষ্ণবদার কাছে। 84 জনের মৃত্যু হয়েছে, মৃত্যুর মিছিল চলছে। এবার ওই যে লজিক্যাল এরারের নামে, তথ্যের অসঙ্গতির নামে মানুষকে এই যে চূড়ান্ত হয়রানি করা হচ্ছে। হিয়ারিংয়ে আপনি দেখেছেন যে নাকে নল ঢুকিয়ে, তারপরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে 80-র ওপরে বয়স, 70-এর ওপরের বয়স মানুষ, শয়ে একজন দুজন নয়, এবং তার ফলে এতগুলো মানুষের মৃত্যু হলো। বিএলওরা মারা গেছেন, তারা সুইসাইডিয়াল নোটে লিখে গেলেন যে নির্বাচন কমিশন এর জন্য, মৃত্যুর জন্য দায়ী, মৃত্যুকালীন জবানবন্দিতে। তারপরে যদি বিজেপি সব বুঝলাম, কিন্তু আপনারাই তো বলছেন যে দিকে দিকে আপনাদের কর্মীরা রয়েছে, বিজেপি যেতে পারছে না, বিএলএ টুরা রয়েছে, বুথ করে থাকতে বলছেন, তাহলে কি কর্মীরা পারছে না বোঝাতে, নাকি তারা চাইছেই না? একটা কথা খুব পরিষ্কার আমি বলে দিচ্ছি যে কোনো জায়গায় গন্ডগোল হোক, এটা আমরা কখনো চাই না, এবং এটা আমরা সমর্থন করি না। ভূত কলা, আপনি কথার মাঝে চিৎকার করলে এইটাই বিজেপির অসুবিধা না, ওরা ওদের সত্যি কথা। আপনি বলুন না, নিরপেক্ষভাবে আমি আপনার কাছে বলছি, একজন মানুষের বয়স 80 ঊর্ধ্বর মানুষের বয়স, তাকে লাইনে দাঁড়িয়ে হিয়ারিংয়ে নাকে নল ঢুকিয়ে যারা নিয়ে আসছে, তারা কি ঠিক কাজ করছে? আজকে ইলেকশন কমিশনের জন্য এতগুলো মানুষের মৃত্যু হলো, এই মৃত্যুর দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে, অমিত শাহের সাগরে গণেশ কুমারকে নিতে হবে। এই ধরনের কাজটা আজকে এত মানুষের মৃত্যু হবে, এতদিন আমরা দেখেছি যবে থেকে শুনানি হয়েছে তখন বিএলওরা গিয়েছিলেন, তাহলে বিএলওরা কোথায় বয়স্ক মানুষ রয়েছেন, বিএলএ টুরা কোন বাড়িতে 80 ঊর্ধ্ব মানুষ রয়েছেন, সেই ইনফরমেশন কেন নির্বাচন কমিশনে জমা দেয়নি? তাহলে তাদেরকে তো হয়রানির মুখে পড়তে হতো না। অর্থাৎ এই হয়রানির বিষয়টা যেমন এই দিক থেকে রয়েছে, এই প্রসঙ্গটাও তো দেখতে হবে। আমি সৈকতের কাছে আসবো। না, প্রথমত হচ্ছে বিজেপির কাছে এসআইআরটা কি না, এসআইআরটা হলো ক্ষমতা দখলের অস্ত্র, যাতে অবৈধ ভোটার মানে মুসলমান ভোটার বাদ দাও, যে ক্ষমতা দখল করো। আর তৃণমূলের কাছে এসআইআরটা কি, সেটাও ক্ষমতা দখলের রাস্তা। তার মানেটা কি না, তৃণমূল চাইছে এই রাজ্যে মৃত আর ভুয়ো ভোটারকে বৈধ বানিয়ে দাও, তাহলে ক্ষমতায় থেকে যাব। আমরা পরিষ্কার বলছি, মৃত ভুয়ো ভোটার বাদ দিয়ে স্বচ্ছ নিরপেক্ষ এসআইআর করতে হবে। গোটা রাজ্য জুড়ে নির্বাচন কমিশন যেভাবে বিজেপির দালালি করছে, যেভাবে বেছে বেছে প্রান্তিক, গরিব, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিকদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হ্যারাস করছে, হয়রানি করছে, তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমরা এআরও অফিস অভিযান করছি, বিডিও অফিস অভিযান করছি। বিজেপি এখানে এক কথা বলছে আর রাস্তায় আর এক কথা বলছে। এসআইআর শুরুর আগে 1 কোটি নাম বাদ দিয়ে দেবো, কে ভয় দেখিয়েছে?
তোমাদের বিএলএ-টুরা তো গিয়ে বোঝাতে পারতো। আমরা নাকি তোমাদের আমরা লোকরাও চেষ্টা কেউ করেছি, নেই? আমরা চেষ্টা করেছি, তারপর না পারলেও আমরা ভিডিওর কাছে যাচ্ছি, ওদের কোথাও যাদের কেউ হ্যারাসমেন্ট নেই। হচ্ছে তাদেরকে সঙ্গে নিয়ে ভিডিও অফিস অভিযান করছি। আপনার এবিপি আনন্দ গতকাল থেকে লাগাতার আমাদের বহু টুকরো ছবি দেখাচ্ছে, কিন্তু আপনি একবার বলুন তো, যে তৃণমূল কংগ্রেস, যে ভারতীয় জনতা পার্টি এতদিন মানব দরদির ভোট ব্যাংকের কথা বলতো, আজকে তারা কোথায়? বিজেপি ইলেকশন কমিশনের দালালে পরিণত হয়েছে, ইলেকশন কমিশন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে, আর তৃণমূল কংগ্রেস পিসি ভাইপো তারা নির্বাচন কমিশন বিজেপির দালালে পরিণত হয়েছে। এই অভিযোগ যেমন সিপিএম এর দিক থেকে তেমন তৃণমূলের দিক থেকে, অর্থাৎ এই রাজনৈতিক আকচাকচি। কিছুক্ষণ আগে সৈকত বলছিল তৃণমূল ভার্সেস বিজেপি, ক্ষমতা দখলের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এসআইআর কে, কিন্তু সাধারণ মানুষ তারা তো হয়রানির মধ্যে পড়ছে, তারা তো হেনস্থার মুখে পড়ছে। তাদের কথা কি ভাববে রবীন্দ্রনাথ বাবু? দেখুন, একটা কথা পরিষ্কার যে দুটো জিনিস বারবার করে তাদের অ্যাপ চেঞ্জ করা বা কিভাবে এসআইআর করা হবে এই সম্পর্কিত ডিরেকশনগুলো পাঠানো, বা ধরুন হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানো, এই সব থেকে একটা লোকের মনে কিন্তু এটা ঘটনা যে এসআইআর এর উদ্দেশ্য, এসআইআর অবজেক্টিভ নিয়ে ইলেকশন কমিশনের ব্যাপারে একটা ট্রাস্টের অভাব ঘটছে, বিশ্বাসের অভাব ঘটছে। ধরুন ইলেকশন কমিশনের যারা মেম্বার তারা কি জানেন যে কার কাছে যাচ্ছে এই নোটিশগুলো? চিফ ফরেন সেক্রেটারি, এক্স ফরেন সেক্রেটারি, অ্যাডমিরাল, এক্স অ্যাডমিরাল, অথবা ধরুন অমর্ত্য সেন, এদের কাছে নোটিশ চলে যাচ্ছে, যাকে ভারতরত্ন দিয়েছে এই সরকার, ভারতের রত্ন বলে যাকে ডিক্লেয়ার করেছে তাকে, মানে যে বাইরের কেউ হতে পারে না, তার কাছে এই ইলেকশন কমিশন আবার নোটিশ পাঠাচ্ছে। এটা কেন হচ্ছে? তার মানে ইলেকশন কমিশনের প্রস্তুতির অভাব, সময়ের অভাবে এই আরও বা ইয়ারোরা দেখতেই পাচ্ছে না, তারা সই করছেন না, তারা সরাসরি এআই থেকে আসছে, বিএলও সেগুলো নোটিশগুলো নিয়ে গিয়ে প্রিন্ট করছেন, নোটিশগুলো দিয়ে দিচ্ছে। এই যে যদি হয় তাহলে কিন্তু হয়রানি হবেই। কার কাছে নোটিশটা যাবে এটা তো ওখানে 80 ইয়ার্সের উপরে আছে, ওটা তো এআই ধরে ফেলার কথা। কার কাছে যাবে, কার কাছে, কিন্তু হ্যাঁ ওখানে তো জানতে যাওয়া উচিত ছিল। সিরিয়াসলি যারা ইল তাদের কথা ওখানে বিএলএদের মেনশন করে জায়গা আছে। তারা কেন জানতে চাইলেন না? তারা কেন কমিশনের কাছে সেই খবরটা দিলেন না? দেখুন, এতক্ষণ ধরে হয়রানির ছবি আমরা দেখাচ্ছিলাম, দেখাবো আপনাদের কাছে যা যা অভিযোগ, যা যা হেনস্থার ছবি আমাদের কাছে আসবে, কিন্তু এবার তাণ্ডবের ছবি রাখবো। এসআইআর শুনানির বিরুদ্ধে বিক্ষোভের নামে যেভাবে ফারাক্কায় তাণ্ডব চলেছে, উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় একেবারে গান্ধী মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত মূর্তির এক অংশ মাটিতে পড়ে থাকতে দেখা গেল, সকাল থেকে সেটা নিখোঁজ হয়ে গেছে। সেই প্রতিবেদন দেখাতে দেখাতে একটা বিরতি নেব, তারপর ফিরে আসছি আলোচনা। দেখুন, প্রথমে মুর্শিদাবাদে ফারাক্কা, তারপর উত্তর দিনাজপুরের চাকুলিয়া। এসআইআর শুনানি ঘিরে পরপর দুদিনে দুই জেলায় চলেছে বেনজির তাণ্ডব। বৃহস্পতিবার চাকুলিয়ার গোয়ালপোখর 2 নম্বর বিডিও অফিসে তাণ্ডব চালানো হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে। শুক্রবারও সেখানে দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাণ্ডবের চিহ্ন। প্রশাসনিক ভবনে ঢোকার মুখে থাকা গান্ধী মূর্তিও ভাঙচুর করা হয়েছে। বিডিও অফিসের সামনে পড়ে রয়েছে ছাইয়ে স্তূপ। চারপাশে পড়ে থাকা ভাঙা জিনিসপত্র হাতে হাতে সরাতে দেখা গেল কর্মীদের একাংশকে। ভিডিও অফিসে আমাকে কাগজ নিয়ে এসেছি, ভয় লাগলাম, শুনলাম এখানে সরকারি কাজ না আসলে তো হয় না। বৃহস্পতিবার এসআইআর শুনানি চলাকালীন এভাবেই আগুন লাগিয়ে দেওয়া হয় চাকুলিয়ার বিডিও অফিসে। পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য গুরুত্বপূর্ণ নথিপত্র। ভাঙচুর থেকে ইট বৃষ্টি, বাদ যায়নি কিছুই। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরিস্থিতি সামলাতে নামাতে হয় র্যাব। তাণ্ডবের জেরে শুক্রবারও করা গেল না এসআইআর শুনানি। কাগজপাতি জমা দিলে কিন্তু তার কিছু দেখতে না, কাগজপাতি জলা অবস্থায়। পুলিশ সূত্রে দাবি, বৃহস্পতিবারের অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 21 জনকে। আমরা এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, নথিগুলোকে উঠানো হচ্ছে, আবর্জনা দেখছে এগুলা ফেলবো। ঠিক এর মধ্যে কিছু বাঁচছে, কিছু বাঁচার মতো দেখতে পাচ্ছি না। এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ, অভিযোগ থাকতেই পারে, কিন্তু প্রশ্ন হলো কেন এভাবে বিডিও অফিসে তাণ্ডব চালানো হলো? শুধুই কি এসআইআর ক্ষোভ, নাকি সুকৌশলে নথি পুড়িয়ে দেওয়ার চেষ্টা? স্যারকে নিয়ে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ধনেই হচ্ছে। কারণ তারা বুঝতে পেরে গেছেন যে তারা সরকারে আসছেন না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড গ্রহণ হবে না। মানুষের মধ্যে অত্যাচারিত হতে হতে আমি মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। অনেক জেলায় ট্রাইবেলদের সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
বুধবার প্রায় একই রকম ছবি দেখা যায় মুর্শিদাবাদের ফরাক্কাতেও। এলাকার তৃণমূল বিধায়কের সামনেই ভেঙে চুরমার করে দেওয়া হয় বিডিও অফিস। ঘটনায় আগেই স্থানীয় তৃণমূল নেতা কর্মী মিলিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার আরও এক তৃণমূল ছাত্র নেতাকে গ্রেফতার করল পুলিশ। কিন্তু যার চোখের সামনে তাণ্ডব লীলা চলেছে, এখনও সেই তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি পুলিশ। সুদীপ চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর শুনানির নামে পরপর দুদিন দু জেলায় যে তাণ্ডব চলল সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ফারাক্কায় তৃণমূল বিধায়ক মনিরুলের নেতৃত্বে হামলা চলল। ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডব, বিডিও বলছে অজ্ঞাত পরিচয়দের হামলা। কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। যত বিষাক্ত সাপ ছিল তারা সব বেরিয়ে এসেছে। ফরাক্কার বিডিও অফিস ধুলিসাৎ, সবাই দেখছে। মনিরুলের নেতৃত্বে, এমএলএর নেতৃত্বে ভাঙচুর, আর বিডিওর চোখে নেবা হয়ে গেছে। তিনি বলছেন আননোন এফআইআর। কালকে চাকুলিয়াতে একই দৃশ্য, গোটা রাজ্য জুড়ে রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের এই বাংলায়, এই ভারতে রাখার জন্য মরিয়া প্রয়াস। দেখুন, এসআইআর নিয়ে ক্ষোভ, অভাব, অভিযোগ থাকতেই পারে, কিন্তু তাই বলেই তাণ্ডব। কিছুক্ষণ আগেই চাকুলিয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, গান্ধী মূর্তি কিভাবে ভাঙা হয়েছে। মুর্শিদাবাদের ফারাক্কায় অর্থাৎ তার আগের দিনই তৃণমূল বিধায়কের সামনে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে বিডিও অফিস, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার আগে স্থানীয় তৃণমূল নেতাকর্মী মিলিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু এখনো তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে পুলিশের তরফে কোনো পদক্ষেপ নজরে পড়েনি। আমি এখানেই সলিলদার কাছে আসবো। সলিলদা, ফারাক্কা, চাকুলিয়া, বিভিন্ন জায়গায় বলছি এই যে বিক্ষোভটা হচ্ছে, যে কথা বলছিলাম যে এসআইআর নিয়ে অভিযোগ থাকতেই পারে, সেটা নির্দিষ্টভাবে জানানোর জায়গাও আছে, কিন্তু তাই বলে এইভাবে তাণ্ডব কেন চালানো হবে? দেখো পাপিয়া, প্রায় 2 মাসের ওপর হয়ে গেল কিন্তু এসআইআর স্টার্ট হয়েছে। তারও 1 মাস আগে থেকে যখন এসআইআর স্টার্ট হবে বিহারে চলছে বা সমস্ত জায়গায় চলছে, তখন থেকেই কিন্তু আমাদের শাসক দল এবং নেতৃত্ব যারা, তারা কিন্তু সমানে বলে যাচ্ছে এই বিএলওদের দেখবেন, এই বিএলএরা, আমাদের যারা বিএলএ আছে তাদের ম্যান মার্কিং করবেন, বিএলএরা যদি এদিক ওদিক করে তাদের গাছে বেঁধে রাখবেন, কিন্তু গায়ে হাত দেবেন না। এই প্রথম থেকে এই যে ধারাবাহিকভাবে এই এসআইআর এর আবহে যেভাবে যে প্রেক্ষাপটটা গড়ে উঠেছে, তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম থেকেই একটা ইনসাইটমেন্ট, যে শাসক দলের পক্ষ থেকে ইনসাইটমেন্ট করা হচ্ছে। সাধারণ লোককে কেবল নয়, সাধারণ লোক মারামারি করতে যাবে না, সাধারণ লোক ওই ফারাক্কার ওই বিডিও অফিসে ভাঙচুর করবে না, সাধারণ লোক চাকুলিয়াতে গিয়ে ওই বিডিও অফিসে আগুন লাগাবে না, সাধারণ লোক গিয়ে আইসি চাকুলিয়াকে ধরে পেটাবে না। এটা হচ্ছে সমাজ বিরোধী যারা অ্যান্টি সোশ্যাল, তাদের যে ইনসাইটমেন্ট করা হচ্ছে প্রথম দিন থেকে। 300 মিটার দূরে থানা, এতক্ষণ 3 ঘন্টা ধরে তাণ্ডব কেন চললো? এবং 300 মিটার দূরে, এবং তারা এলো 3 ঘন্টা পরে। ফারাক্কার বিডিও মনিরুল ইসলাম সমানে ইনসাইটমেন্ট করে গেল। ওখানকার তো আধিকারিক বলো, শাসক দলের যারা কর্মচারী বলো, কর্মী বলো, বিএলও বলো, সব মিলেমিশে একাকার। বিডিও এফআইআর করছে এগেনস্ট আননোন। আমরা সারা পশ্চিম বাংলা দেখছে যে মনিরুল ইসলাম ওখানে সিটিং বিধায়ক, সে 2021-এর আগে ছিল কংগ্রেসে, সে ছিল 2021-এর আগে কংগ্রেসে ছিল। এইবার তার প্রথম টার্ম শেষ হবে। সুতরাং ক্ষমতার আবহে এসে এবং ক্ষমতা আবার পুনরায় দখল করার জন্য সমাজ বিরোধীদের ইনসাইট করে যাচ্ছে দিনের পর দিন, একটার পর একটা ঘটনা। আরসান থেকে শুরু করে তোমার 4 জন লোক অ্যারেস্ট হয়েছে অত বড় ঘটনার পরে ফারাক্কায়। এটা সংক্রামিত একটা রোগ, এই সমাজ বিরোধী কার্যকলাপ, এবং যার ফলশ্রুতি পরের দিনই চাকুলিয়াতে হয়েছে, আরসান হয়েছে। ইন্সপেক্টর ইনচার্জ চাকুলিয়া সিরিয়াসলি অ্যাসাল্টেড হয়েছে, 24 জন অ্যারেস্ট হয়েছে। সবচেয়ে দুঃখের কথা কি জানো পাপিয়া, এখন পর্যন্ত জানলাম না যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে কজন হেফাজতে নেওয়া হয়েছে, আর কজনের জামিন হয়েছে, আর কজনের জামিন হয়নি। আজকে প্রিভেনশন অন ড্যামেজ টু দ্য পাবলিক প্রপার্টি অ্যাক্ট, আর্সান, রায়োটিং,
তোমার গান্ধীজির মূর্তি পর্যন্ত ভাঙা হয়েছে। বড় বড় কথা, বড় বড় বক্তৃতা, আজকে যে ভ্যান্ডালাইজেশন হয়েছে শাসক দলের ডাইরেক্ট ইনসাইটমেন্টে, ইনস্টিগেশনে, এবং এরা এটাই চাইছে। আপনি কোন পার্টিতে আছেন? হ্যাঁ, আপনি আপনি কোন আমাকে আপনি বলতে দিন। আপনার সঙ্গে আমি একটিও কথা বলবো না। এটা পরিষ্কার যেটা আমরা দেখেছি সংবাদ মাধ্যমে, যেটা আমরা দেখেছি, তার ফলে এটা ডাইরেক্ট ইনস্টিগেশন ছাড়া এটা সম্ভব না। আজ পর্যন্ত, এখন পর্যন্ত অত বড় ঘটনার পরে ফারাক্কাতের অ্যারেস্টের নাম্বার হচ্ছে 4, ওখানে হচ্ছে 24 চাকুলিয়াতে। আজকে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক মারা গেল তোমার অন্য একটা রাজ্যে, সেখানে যে ঘটনা যেখানে হলো তার জায়গায়, সেখানে প্রতিবাদের নাম করে এখানে যে ভ্যান্ডালাইজেশন হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর হয়েছে, রেলগাড়ি অবরোধ করা হয়েছে, কিসের জন্য? পুলিশ একেবারে নিশ্চেষ্ট হয়ে বসে আছে। কেন করবে? আমার বক্তব্য হচ্ছে, আজকে যদি গভর্নমেন্ট, শাসক দলের তরফ থেকে একটা ডাইরেকশন দেওয়া হয়, কেউ কোনো রকম আইন নিজের হাতে নেবে না, আমার মনে হয় তাহলে পুলিশ প্রশাসনকে যদি আরও যদি ইন্সপায়ার করা হয় যে তোমরা আইন অনুযায়ী কাজ করবে এবং দল, রং, মত নির্বিশেষে। একদম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলছেন জীবিত, তাও খসড়া ভোটার তালিকায় মৃত। মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে ফের মৃত ভোটার দেখতে পেলাম আমরা। আর জ্ঞানেশ কুমারের জন্য তিনি কি বলছেন? যে রাজ্যে নতুন প্রকল্প চালু করতে হবে, ছানি অপারেশন স্কিম চালু করতে হবে। আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন। 3 জন জীবিত লোককে মৃত দেখিয়ে দিয়েছে। ইলেকশন কমিশনের গায়ে খুব জ্বালা হচ্ছে। অভিষেক ব্যানার্জি নিজের সভায় কি করে এদের উপস্থিত করছে। আরো একজনকে করতাম, সে গর্ভবতী, তার আজকে সন্তান হল, সে হাসপাতালে ভর্তি, একজন গর্ভবতী মেয়েকে মৃত দেখিয়ে দিয়েছে। এই জ্ঞানেশ কুমার অমিত শাহ, নরেন্দ্র মোদীদের আদেশে নির্দেশে অঙ্গুলি হেলনে জলজ্যান্ত জীবিত মানুষকে মৃত ডেড দেখিয়ে দিচ্ছে, যাতে তারা ভোট দিতে না পারে। আমার সঙ্গে 3 জন দেখতে পাচ্ছেন। জ্ঞানেশ কুমার, অমিত শাহ দেখতে পাচ্ছে না, বিজেপি দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে, জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন, ছানি স্কিম। বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মৃত, মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার, বারবার শাসক দলের তরফ থেকে এই আক্রমণ, এই শব্দবন্ধ আমরা শুনেছি। এবং এই ভ্যানিশ শব্দটা নিয়ে কিভাবে একজনের ওপর শাস্তির খাড়া নেমে এসেছিল সে অভিজ্ঞতা আমাদের আছে, আমরা ভুলে যাইনি। কিন্তু আমার শতরূপাদির কাছে প্রশ্ন থাকবে, শতরূপাদি, কি করে জীবিত ভোটার মৃত হয়ে যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা ছানি অপারেশন স্কিম চালু করার কথা বলছেন, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার তিনি চোখে দেখতে পাচ্ছেন না এই একের পর এক হয়রানি, একের পর এক অভিযোগ? না, ছানি অপারেশনটা তো পরে হবে। আমার মনে হয় এদের প্রত্যেকের পিসি ভাইপোর সকলের একটু মাথাটা স্ক্যান করানো দরকার। তার কারণে যে ধরনের মন্তব্য তারা করে, আজকে 54 লাখ যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ গেছে, তার মধ্যে 3 জন, মাঝে মাঝে 7 জন, মাঝে মাঝে আবার এখন 3 জনকে খুঁজে পেয়েছে। ক্লেরিক্যাল এরর যদি বাদ যাবে কেন? এক সেকেন্ড, যদি ক্লেরিক্যাল এরর হয়ে থাকে, শতরূপাদি, যদি ক্লেরিক্যাল এরর হয়ে থাকে তারা আবার আপিল করবে যে দেখুন আমি আছি। এই যে আবার এইখানেই তো মানুষের হয়রানি, এখানেই তো কেন হয়রানি? স্বাভাবিকভাবে আপনি শুনুন না, পিএপিআইএ এবার যদি ওয়াই ঢুকে যায়, জি ঢুকে যায় তার শব্দের মধ্যে, সেটা তো আমার দোষ নয়। এই পরিকল্পনাটা যেটা পরিকল্পনা করা ছিল নির্বাচন কমিশনের, এই কারণেই তো নির্বাচন কমিশনের সময় নেওয়া উচিত ছিল, এই কারণেই তো একটা এসওপি তৈরি করার কথা ছিল। ইলেকশন কমিশন যেটা করেছে সেটা যা ভয় দেখে, মানে যেটা যে ভয় একেবারে হাড়গোড়ে ঢুকে গেছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা একেবারে চাই না এই জিনিসটা হতে, যাই জন্য বিভিন্ন রকম অজুহাতে এই একেবারে ফলস ন্যারেটিভ দিয়ে এই 3 জন 4 জনকে দিয়ে
র্যাম্প শো করানো হচ্ছে। আমি একটা শুধু কথা বলতে চাই, সলিলবাবু বললেন যে 300 মিটার 3 ঘন্টা সময় লেগেছে। এটা তো বুঝতে হবে পুলিশ মন্ত্রী স্বয়ং হচ্ছে মুখ্যমন্ত্রী এবং একসময় কমিশনার অফ পুলিশ যিনি এবার আমরা শুনবো শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, রাজ্যে আসতে হবে। দক্ষিণ 24 পরগনা যান, মেট্রোয় উঠে মানুষের সঙ্গে কথা বলুন। রাজ্যপালকেও রাজভবনে বসে থাকলে চলবে না। কি করতে হবে কি বললেন বিজেপি রাজ্য সভাপতি, দেখুন। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকেও শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপোখর যান, তিনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্ন চিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। বৈষ্ণবদা, আপনারা বলছেন যে বিজেপি আর নির্বাচন কমিশন একসঙ্গে উঠে পড়ে লেগেছে রাজ্য থেকে তৃণমূলকে হটানোর জন্য। মানে ভোটার চুরি হচ্ছে বা কারচুপি হচ্ছে, সেটা ভোটার তালিকায় হচ্ছে, ইভিএমে নয়। কিন্তু রাজ্য বিজেপি সভাপতি বলছেন জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে মানুষের অবস্থা হয়রানি এসে দেখে নিয়ে যাওয়ার জন্য, রাজ্যপালকে বলছেন রাস্তায় নামার জন্য। মানে কোনটা নকল লড়াই আর কোনটা আসল লড়াই তো বুঝতে হবে। পার্লামেন্টের ভেতরে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলেছে যে ভোট চোর গদি চোর, ভোটটা চুরি করছে বিজেপি আর নির্বাচন কমিশন হ্যান্ড জয়েন করে। রাজ্য সভাপতি আপনার সময় বৈষ্ণবদা বলেননি, আমি সতর্কবাদীকে থামালাম না, বৈষ্ণবদাকে বলতে দিতে হবে প্লিজ। সতর্কবাদী আবার আসবো, কিন্তু এখন বৈষ্ণবদাকে ব্যবহার করে নির্বাচন কমিশন শুধু এখানে নয়, দিল্লিতে কারচুপি করেছে বিজেপি, মহারাষ্ট্রে কারচুপি করেছে বিজেপি, বিহারে কারচুপি করেছে বিজেপি, হরিয়ানায় কারচুপি করেছে। এইবার এই যে কারচুপি করে নির্বাচন কমিশনকে হাতে নিয়ে যে নির্বাচনে এই জিনিস করছে, এটা তো বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলেছে। আজকে উনি বলছেন 2-4 জনকে, শয়ে জীবিত মানুষকে ওরা ভোট মৃত দেখিয়ে দিয়েছে। ভোটার লিস্টে কারচুপি করে বাংলার মাটি দুর্জয় ঘাটি। এই দুর্বৃত্তদের বুঝতে হবে বাংলা বাঙালি বিরোধী দলকে, এরা বাংলা বাঙালি বিরোধী দল, এরা রাজনৈতিক ভাবে এখানে এসে এগুলো করছে, এখানে অকারণে চিৎকার করে। নারী বিদ্বেষী একটা দল, বাঙালি বিদ্বেষী একটা দল, মহিলা ভোটারদেরকে ভোট দিচ্ছে, আমাদের কাগজে একটা বেরোচ্ছে বড় বড় করে। এই জিনিস চলবে না। আজকে ভ্যান্ডালিজমের কথা বলছে, আজকে মানুষের ভোট কোথায় গিয়ে পৌঁছেছে, আমি এবার দুজনকেই থামালাম, দুজন একসঙ্গে বললে কিছু বোঝা যাচ্ছে না। আমি সৈকতের কাছে আসবো। সৈকত, জীবিত ভোটার তা মৃত হয়ে যাচ্ছে, আরো অভিযোগ থাকতেই পারে, সেটা কমিশনে জানালেই হয়। র্যাম্পে তাদেরকে নিয়ে হাঁটানোর কি আছে, ঠিক বোঝা গেল না। একদম আমরা বুথ নাম্বার ধরে ধরে যাদের হয়রানি করা হচ্ছে, যাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, সেই তালিকা নিয়ে এআরওর কাছে যাচ্ছি। আমরা সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা করেছি ডকুমেন্টেশনের প্রশ্নে। এটা হলো আসল লড়াই, সংবিধানের উপর ভরসা রেখে। আর উল্টো দিকে র্যাম্পে হাঁটাবো, এখানে বলবো এসআইআর করতে দেবো না, তারপর সংখ্যালঘুদের উস্কে দিয়ে কখনো এসআইআর এর নামে, কখনো ওয়াকফের নামে আন্দোলনকে ধ্বংসাত্মক রূপ দেবো। তারপর মাননীয় মুখ্যমন্ত্রীর রাস্তায় নেমে বলবে আর এখানে কোনো আন্দোলন হবে, দিল্লিতে গিয়ে আন্দোলন করো। তৃণমূল দায়িত্ব নিয়ে সংখ্যালঘু, গরিব, প্রান্তিক, দলিত মানুষদের বিভ্রান্ত করছে, যা মুর্শিদাবাদ ইটাহারে হয়েছে। আচ্ছা, পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইটাহারে যান, মহাকাল মন্দির উদ্বোধন করতে যান, ঝাড়গ্রামে যান, তখন পুলিশ সব ব্যবস্থা করে রাখে। আর বিশৃঙ্খলা হলে সাংবাদিক মার খেলে আজকে বেলডাঙ্গায় যে ছবি দেখেছি, পুলিশ কোথায় ছিল? এখানে বিজেপি বলবে, বিরোধী দলনেতা বলবে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছি। আর এই মুহূর্তে ইংরেজ বাজারে বিজেপির এমএলএ বসে আছে ধর্নায়, কি না ইলেকশন কমিশন হয়রানি করছে মানুষদের, তার প্রতিকার চাই। কোনটা বলুন তো? আচ্ছা, নকল আর আসলের মাঝখানে এই রাজ্যের মানুষের হয়রানিটা তো বন্ধ হচ্ছে না। আচ্ছা, আমি বলছি আরজিকর যখন হয়েছিল, মাননীয় বলেছিলেন উৎসবে ফিরুন। এসআইআর হচ্ছে, পরিযায়ী শ্রমিক খুন হচ্ছে, তৃণমূলের এমপিরা এমএলএরা কোথায়? মুখ্যমন্ত্রী মহাকাল মন্দির উদ্বোধন করতে যাচ্ছেন। আসলে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আইন শৃঙ্খলার কোনো পরিস্থিতি নেই, পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশ মন্ত্রী মার্কেটে নেই।
তৃণমূল এখানে চিৎকার করবে, র্যাম্পে হাঁটাবে, কলকাতায় এত বড় বড় ডায়লগ দেবে। ঝাড়খণ্ড সরকারের সঙ্গে কথা বলা যায় না? ওখানকার এসপি আগে থেকে সোর্স আইবির মাধ্যমে খবর পাবে না যে কোথায় বিশৃঙ্খলা হচ্ছে? আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করো, পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে রাজনীতি করো, ভোট ব্যাংকের রাজনীতি করো। অর্থাৎ সৈকত বলছে পুরোটাই ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে, সাধারণ মানুষকে নিয়ে কেউ ভাবিত নয়। রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, পরপর আপনি বক্তব্যগুলো খেয়াল করুন। শুভেন্দু অধিকারী আগেও বলেছিলেন, আবার আজকে বললেন যে নির্বাচন কমিশন কার্বলিক অ্যাসিড গর্তে ঢেলে দিয়েছে এবং এসআইআর হবে, এসআইআর কেউ রুখতে পারবে না। শ্রমিক ভট্টাচার্য বলছেন একদম মুখ্য নির্বাচন কমিশনারকে, আগেও বলেছেন, আবার আজকে বললেন যেখানে এসে দেখুন মেট্রোয় উঠে মানুষের সঙ্গে কথা বলুন। আমি তৃণমূল রাজনৈতিক ময়দানে যেভাবে এসআইআর নিয়ে নেমে পড়েছে, তাতে ভোটের সময় তৃণমূল এই এসআইআর নিয়ে ডিভিডেন্ড পেয়ে যেতে পারে। তাই কি বিজেপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এভাবে আক্রমণ শানাচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে একটা ন্যারেটিভ যেটা তৃণমূল এখানে বলছে বা সমস্ত অন্য বিরোধী দলও বলছে যে প্রতিষ্ঠানটা দখল হয়ে গেছে বিজেপির হাতে, মানে ইলেকশন কমিশন যে প্রতিষ্ঠান, এইটা প্রতিষ্ঠান দখল হয়ে গেছে বিজেপির হাতে, ইলেকশন কমিশন চলে গেছে। সুতরাং তাকে যদি পাল্টা কিছু করতে হয় তাহলে আমাদের মাঠ দখল করতে হবে। সুতরাং মাঠ দখলের রাজনীতি একদিকে, আর বিজেপি যে ন্যারেটিভের মধ্যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে প্রতিষ্ঠান দখল হয়ে গেছে। এই প্রতিষ্ঠান যে দখল হয়নি এটা বোঝানোর জন্যই এটা ঠিক কথা যে শ্রমিক ভট্টাচার্য বারবার করে যে ন্যারেটিভ দিচ্ছেন, অর্থাৎ এই যে হেনস্থা হচ্ছে ইত্যাদি ঘটনা, মানুষ যে রেগে যাচ্ছে, এটার জন্যে জ্ঞানেশ কুমারের আসা দরকার, বিভিন্নভাবে তাদেরকে কি রাজ্যপালের যাওয়া দরকার, এই যে সুরাহাগুলোর কথা উনি বলছেন, সেটা কারণ হচ্ছে প্রতিষ্ঠান তারা দখল করেনি, প্রতিষ্ঠানের পথে চলছে, এই জায়গায় বলছে। দেখুন, এটা ঘটনা যে মানে আরও সময় নিয়ে প্রস্তুতি নিয়ে ইলেকশন কমিশন করলে এই ঘটনাটা এত দূর অব্যবস্থার জায়গায় যেত না। কিন্তু তার মানে এই নয় যে বিডিও অফিস জ্বালাবো, তার মানে এই নয় যে আইসিকে ধরে পেটাবো এবং মাথা দিয়ে তাকে মাথার এমআরআই স্ক্যান করতে পাঠিয়ে দেবো। এই যে ঘটনাগুলো, এবং এমএলএ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওকে থ্রেট করবে এবং গোটা রাজনীতিটাই এমন একটা জায়গায় চলে যাবে, একটু উত্তেজনা, প্রভোকেশন, সব কিছুর জায়গায় চলে যাবে। অর্থাৎ যেটা সুপ্রিম কোর্ট বলছে যে ললেসনেসের জায়গায় চলে যাচ্ছে, যে কথাটা ইডি, আমি আবারও বলছি, এই দুটো ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখবেন না। মুখ্যমন্ত্রীর ইডির দপ্তরে যাওয়া বা প্রতীক জৈনের বাড়িতে যাওয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার অভিযোগ যে তিনি ছিনিয়ে নিয়েছেন বলে ইডি অভিযোগ করেছে, এই যে ঘটনা, এটা একটা ললেসনেস। ঠিক সেই রকমই ললেসনেস চলছে। তার যে কর্মীরা, তার যে এমএলএরা বিভিন্ন জায়গায় রাস্তায় ঘাটে যা করছে, গান্ধীর মূর্তি ভাঙছে, এটা আগুন জ্বালিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি বলছেন শুধু রাজনীতি হচ্ছে এসআইআর নিয়ে, ভোট নিয়ে, কিন্তু আইনের শাসন নেই এই রাজ্যে, যেটা বলছেন রবীন্দ্রনাথ বাবু। কিন্তু দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিছুক্ষণ আগেই বলছিলাম যে ফর্ম 7 শুধু আলোচনায় থেমে নেই, একেবারে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 16, 17, 18, 19 জানুয়ারি কোনো বিজেপির নেতা 10টার বেশি যদি ফর্ম নিয়ে যান, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও বাজিয়ে দেবেন। ফর্ম 7 নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা শ্রমিক ভট্টাচার্য বলছেন ফর্ম 7 জমা নিতেই হবে। দেখুন, দুদিন আগে তোমরা দেখেছো বাঁকুড়া একটা গাড়ি ধরা পড়েছে, 10,000 ফর্ম 7 তৃণমূলের ভোটারদের চিহ্নিত করে বিজেপির নেতারা গেছিল ইয়ারের কাছে ফর্ম জমা দেবে বলে, যাতে এদের তালিকা থেকে নাম বাদ যায়। আমরা লুকেছি। গতকাল কলকাতায় করতে এসেছিল একটা ওয়ার্ডে, আমরা লুকেছি। প্রত্যেক এইআরও আর ইআরও অফিসের বাইরে তৃণমূলের প্রতিনিধিরা থাকবে। 10টার বেশি আইনত বৈধভাবে কোনো ফর্ম জমা দেওয়া যায় না। আর যদি কোনো বিজেপির নেতা ভাবে শেষ মুহূর্তে, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময়সীমা বাড়িয়ে 19 তারিখ করেছে। আজকে কত তারিখ? 16, 17, 18, 19। যারা বুথে রাজনীতি করো, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে, ঠিক আছে? যে বুথে দরকার হবে, যদি দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে, ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবে, আমাকে ডাকবেন, আমি যাব।
আমি আসবো আপনার পাশে দাঁড়াবো। শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি একেবারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব শুরু থেকেই বলে আসেন যদি একটাও নাম বাদ যায় তাহলে ঘেরাও কর্মসূচি করব এই বাংলায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ফর্ম 7 নিয়ে কোনো বিজেপির নেতা 10টার বেশি ফর্ম নিয়ে গেলে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও বাজিয়ে দেবেন। কিন্তু প্রচন্ড হুঁশিয়ারি। না, এটা তো প্রথমবার নয়, অভিষেক ব্যানার্জি এইটাই বলে এবং অভিষেক ব্যানার্জি প্রথম দিন থেকে এই থ্রেটেন করে যাচ্ছে যে একে গাছে বেঁধে রাখো, এর চোখ উবড়ে দাও, একে ধরে মারো, ম্যান মার্কিং করো, আবার এখন বলছে কি গান ফান বাজিয়ে দিচ্ছে। তা এটা রিয়েলি কোনো ফ্যাক্টর নয়। মাননীয় রাজ্য সভাপতি কিন্তু বারবার বলেছে ফর্ম 7 অ্যাকসেপ্ট করতেই হবে, সে গাড়ি বোঝাই করে হোক কি ট্রাক বোঝাই করে হোক কি হাতে করে লোকজন দিয়ে করতেই হবে। যে ওরা যারা অ্যাকসেপ্ট করছে না, যার জন্য আমরা বলছি যে চিফ ইলেকশন কমিশন আসুক, এসে দেখে যাক মানুষ অ্যাকচুয়ালি চাইছে, আইডেন্টিফাই করে দিচ্ছে যে এরা নট রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে তাদের নাম কেন থাকবে ভোটার লিস্টে? অফকোর্স ফর্ম 7 জমা দেওয়া হবে এবং একজন যে কি 10টা লিমিট অভিষেক ব্যানার্জি বেঁধে দেবে এরম আমি জন্মে শুনিনি। ইলেকশন কমিশন এর এটা বাধ্যতামূলক যে ফর্ম 7 অ্যাকসেপ্ট করতেই হবে। বিজেপি ফর্ম 7 নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে কিন্তু ফর্ম 6 নিয়ে কেন যাচ্ছে না, এই প্রশ্ন থাকবে। বৈশানন্দ, পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে একজন মানুষ 10টা ফর্মের বেশি ফর্ম 7 দিতে পারে না। এরা গোছা গোছা করে নিয়ে কারচুপি করার জন্য এখানে চেষ্টা করছে। গোছা গোছা করে কি একটা মানুষ নিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, একদম আপনাদের গাড়ি থেকে পাওয়া গেছে, গাড়ি থেকে পাওয়া গেছে। এই কারচুপি করতে দেবো না, যতই করো হামলা, জিতবে আবার বাংলা, বাঙালিরা জিতবে বাংলার ভোটে। এইটা বহিরাগতরা এখানে কিচ্ছু করতে পারবে না। ফর্ম 7 আমরা জোর করে ফিল আপ করে জমা দিতে দেবো না, কোন মানুষের নাম কাটতে দেবো না, কোন বৈধ ভোটারের নাম কাটতে দেবো না। চ্যালেঞ্জ করছি বহিরাগতদের, চ্যালেঞ্জ করছি বিজেপির আমি সৈকতের কাছে আসবো, যেতেই হবে প্লিজ। নামে তৃণমূল বিজেপি মানুষকে বাইনারির দিকে ঠেলছে, কিন্তু মানুষের হয়রানি বাড়ছে। কেন এই দেশের গরিব প্রান্তিক মানুষদের হ্যারাসমেন্টে ফেলছে নির্বাচন কমিশন? কেন আগাম প্রস্তুতি ছিল না? তৃণমূল বিজেপি একে অপরের দিকে আঙুল তুলছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিএলও আত্মহত্যা করলো, তৃণমূলের কাউন্সিলর বিরুদ্ধে এফআইআর হলো না, অভিষেক ব্যানার্জি হুমকি দিচ্ছে। হিম্মত আছে ইলেকশন কমিশনের, হিম্মত আছে বিজেপি কোনো একটা এফআইআর করা। এরা আসলে সব দখল লড়াই করছে, তলে তলে সেটিং আর এই হামলা মামলার মাঝখানে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। তৃণমূল বিজেপি আজকে হ্যারাসমেন্টের জন্য আমি সলিলদার কাছে আসবো। সবাইকে থামালাম। সলিলদা, ওয়ান লাইনার। আমরা তো এইটুকুনি চাই, অবাধ হোক নির্বাচন, হিংসা মুক্ত হোক আর স্বচ্ছ ভোটার তালিকা। ব্যাস, থামালাম। সলিলদা, কেন হুমকি হুঁশিয়ারি থাকবে? থামালাম সলিলদা। আগামী 26-এ বিধানসভা নির্বাচন অবাধে হোক, মৃত্যুহীন হোক এবং শান্তিপূর্ণভাবে হোক, এটা কিন্তু সাধারণ মানুষ চাইছে। তারা কিন্তু কায়মনা বাক্যে প্রার্থনা করছে যাতে আগামী 2026-এর ইলেকশন নির্বাচন যাতে নির্বিঘ্নে এবং শান্তিতে এবং বিনা মৃত্যুতে হয়, এটা সকলেরই একটা কাঙ্ক্ষিত ইচ্ছা। এবার ঘটনা হচ্ছে যে সেটা আটকাবার জন্য যা কিছু করার তার জন্য প্রশাসনকে করতে হবে, এ সম্পর্কে কোনো দ্বিমত নেই। এবার আমার বক্তব্য হচ্ছে যে দুষ্কৃতিকারীদের এগেনস্টে ট্যাঞ্জিবল অ্যাকশন যদি ঠিক সময় মতো এবং কারেক্টলি না নেওয়া যায়, তাহলে কিন্তু আমি আশঙ্কিত যে আগামী 2026-এর বিধানসভা ইলেকশন রক্তাক্ত হবে। একদম, আগামী 26-এ বিধানসভা নির্বাচন মানে এই বছরে কিভাবে হবে, আদৌ রক্তপাতহীন হবে তো? এইটাই তো আমাদের মধ্যে আশঙ্কা উদ্বেগ। কিন্তু আমরা চাই ভয় মুক্ত হোক নির্বাচন এবং সুষ্ঠু ভোটার তালিকা হোক, সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.